আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। আমেরিকাকে ইরানের শেষ সতর্কবার্তা, বোকামি করে যুদ্ধ শুরু করলেই ধ্বংস নিশ্চিত। আমেরিকায় গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে, নতুন অভিবাসন নিয়মে চরম উদ্বেগ। 5টি বড় শহরে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, পর্যটন ও কার্গো খাতে ধসের শঙ্কা। ক্যালিফোর্নিয়ায় কেমিক্যাল বিপর্যয়ের শঙ্কা, ঘরবাড়ি ছাড়লেন 40,000 বাসিন্দা, স্কুল বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রকে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে। তেহরানে পাকিস্তান সেনা প্রধানের সঙ্গে এক বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কেলিবাফ বলেন, ইরান কখনোই নিজেদের জাতীয় দেশের অধিকার নিয়ে আপোস করবে না। তিনি জানান, যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে। কেলিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র বোকামি করে আবার যুদ্ধ শুরু করে তাহলে এর পরিণতি হবে আরও ভয়াবহ ও বিধ্বংসী। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য জানা যায়। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও চলমান উত্তেজনা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি করছে। এদিকে ইরান বরাবরই বলেছে তারা নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো চাপের কাছে মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নিয়মে হঠাৎ বিশাল পরিবর্তন এনেছে ইউএসসিআইএস। নতুন এই নীতিমালার ফলে স্টুডেন্ট, ট্যুরিস্ট বা সাময়িক কর্মসংস্থান ভিসায় থাকা প্রবাসীরা আর দেশের ভেতরে থেকে সহজে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই ফিরতে হবে নিজ দেশে। এই ঐতিহাসিক পরিবর্তনের বিস্তারিত এবং কার উপর কী প্রভাব পড়বে জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ ইউএসসিআইএস সম্প্রতি একটি নতুন নীতিমালা ঘোষণা করেছে, যেখানে বলা হয়েছে অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিরা এখন থেকে সাধারণভাবে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে না। তাদের নিজ দেশে ফিরে গিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে থেকেই স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ দেয়া হতে পারে। ইউএসসিআইএস এর মুখপাত্র জ্যাক কাহলার বলেন, এই নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনকে তার মূল উদ্দেশ্যে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি দাবি করেন, অনেক মানুষ পর্যটক, শিক্ষার্থী বা অস্থায়ী কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে পরে গ্রিন কার্ডের আবেদন করেন, যা বর্তমান ব্যবস্থার অপব্যবহার তৈরি করেছে। নতুন নিয়মের ফলে মানুষকে সঠিক পদ্ধতিতে আবেদন করতে উৎসাহিত করা হবে। নীতিমালায় আরও বলা হয়েছে, বিদেশে থেকে আবেদন করলে যুক্তরাষ্ট্র সরকারের জন্য আবেদন যাচাই করা সহজ হবে এবং অবৈধভাবে থেকে যাওয়ার ঝুঁকিও কমবে। একই সঙ্গে ইউএসসিআইএস তাদের সীমিত জনবল ও সম্পদ গুরুত্বপূর্ণ অন্যান্য কাজ যেমন মানব পাচার ও সহিংস অপরাধের শিকারদের ভিসা এবং নাগরিকত্ব আবেদন প্রক্রিয়াকরণে বেশি ব্যবহার করতে পারবে। তবে অভিবাসন আইনজীবীদের অনেকে বলেছেন, এই নীতির কারণে শিক্ষার্থী, কর্মী ও পরিবার ভিত্তিক আবেদনকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়তে পারে। অভিবাসন নীতি নিয়ে বিরোধের জেরে আমেরিকার প্রধান বিমানবন্দরে আন্তর্জাতিক কাস্টমস প্রসেসিং বন্ধের এক বিস্ফোরক প্রস্তাব দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি। ট্রাম্প প্রশাসনের নিজস্ব পরিবহন মন্ত্রী এবং বড় বড় বিমান সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে একে বিধ্বংসী বলে আখ্যা দিয়েছে। এই নজিরবিহীন সংঘাতের বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে স্যাংচুয়ারি সিটি বিমানবন্দরগুলোতে কাস্টমস কার্যক্রম বন্ধের সম্ভাব্য প্রস্তাব ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন সম্প্রতি এমন একটি পরিকল্পনার কথা তুলে ধরেন, যা বাস্তবায়িত হলে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলোতে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
মুলিনের অভিযোগ, এসব স্যাংচুয়ারি সিটি ফেডারেল অভিবাসন নীতিতে পুরোপুরি সহযোগিতা করছে না, তাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কার্যক্রম চালু রাখা উচিত কিনা তা নিয়ে নতুন করে ভাবা দরকার। তিনি বলেন, যেসব শহর অভিবাসন আইন কার্যকরে সহায়তা করবে না তাদের জন্য ফেডারেল সুবিধা সীমিত করা হতে পারে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে সরব হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান ও পর্যটন খাত। এয়ারলাইন্স ফর আমেরিকা সতর্ক করে বলেছে, বড় বিমানগুলোতে কাস্টমস সেবা কমিয়ে দিলে বিমান চলাচল, পর্যটন ও আন্তর্জাতিক কার্গো পরিবহনে ভয়াবহ প্রভাব পড়বে। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনেও জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফিও এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, রাজনৈতিক মতভেদের কারণে বিমান চলাচল বন্ধ করা উচিত নয়। বিশ্লেষকদের মতে এই বিতর্ক আগামী দিনে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভ্রমণ নীতিতে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর নিউ ইয়র্কে ফেডারেল অভিবাসন গ্রেপ্তার ৭১% বেড়েছে বলে উঠে এসেছে নতুন এক অডিট রিপোর্টে। অভিবাসন আদালতকে কেন্দ্র করে বাড়তি অভিযান, আইসের কার্যক্রম এবং অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিস্তারিত জানুন প্রতিবেদনে। নিউ ইয়র্কে ফেডারেল অভিবাসন গ্রেপ্তারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন এক অডিট রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর শহরটিতে অভিবাসন সংশ্লিষ্ট গ্রেপ্তার বেড়েছে প্রায় ৭১%। প্রতিবেদন বলছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত নিউ ইয়র্ক সিটি এলাকায় মোট ৫,৫৬৭ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস। এর মধ্যে অর্ধেকেরও বেশি গ্রেপ্তার হয়েছে ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজার অভিবাসন আদালত চত্বর থেকে। নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি দায়িত্ব নেওয়ার পর অভিবাসী জনগোষ্ঠীর ওপর প্রভাব মূল্যায়নে এই অডিটের নির্দেশ দেন। তার ভাষায়, নিউ ইয়র্ক বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অভিবাসীদের শহর এবং অভিবাসন অবস্থানের কারণে কারো ভয়ের মধ্যে বসবাস করা উচিত নয়। অডিট রিপোর্টে ২ ডজনের বেশি সুপারিশও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটির সংশোধন বিভাগ ও আইসের মধ্যে যোগাযোগ পর্যালোচনা করা এবং অভিবাসীদের জাতীয় পরিচয় সংক্রান্ত কিছু তথ্য নিয়মিতভাবে আইসকে পাঠানো বন্ধের প্রস্তাব। উল্লেখ্য, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি ডেমোক্রেট নিয়ন্ত্রিত এলাকায় এমন আইন রয়েছে যা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ফেডারেল অভিবাসন সংস্থার সহযোগিতা সীমিত করে। এসব নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে। ইভাঙ্কা ট্রাম্পকে লক্ষ্য করে কথিত হত্যার পরিকল্পনা, $২৪ মিলিয়ন বাড়ির নকশা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক, এক ইরাকি সন্দেহভাজনকে ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কি অভিযোগ উঠেছে আর তদন্তে মিলছে কি তথ্য, জানুন বিস্তারিত। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার এক ভয়াবহ ও সুগভীর আন্তর্জাতিক চক্রান্তের তথ্য ফাঁস হয়েছে। ফ্লোরিডায় ইভাঙ্কার $24 মিলিয়ন বিলাসবহুল বাড়ির নকশাসহ মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি নামের ৩২ বছর বয়সী এক ইরাকি জঙ্গিকে তুর্কি থেকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগের দাবি, ইরানি রেভলিউশনারি গার্ড বা IRGC দ্বারা প্রশিক্ষিত এই জঙ্গি ট্রাম্প পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য রীতিমতো শপথ নিয়েছিল। তদন্তকারীদের তথ্য অনুযায়ী ৬ বছর আগে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই আল সাদি প্রতিশোধের ছক কষতে শুরু করে। সে সোশ্যাল মিডিয়ায় ইভাঙ্কা ট্রাম্পের বাড়ির ম্যাপ পোস্ট করে মার্কিন সিক্রেট সার্ভিসকে সরাসরি হুমকি দিয়ে জানায় তাদের প্রতিশোধ নেওয়াটা কেবল সময়ের ব্যাপার মাত্র। ইরাকের সরকারি কর্মকর্তাদের বিশেষ পাসপোর্ট ব্যবহার করে আল সাদি একটি ধর্মীয় ট্রাভেল এজেন্সির আড়ালে বিশ্বজুড়ে নিজের সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করত। ইউরোপ এবং আমেরিকা জুড়ে অন্তত 18টি সন্ত্রাসী হামলা এবং হামলার চেষ্টার পেছনে মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে এই আল সাদি, যার মধ্যে আমস্টারডামের ব্যাংকে অগ্নিসংযোগ, লন্ডনে ইহুদিদের ওপর ছুরিকাঘাত এবং টরন্টোতে মার্কিন কনসুলেটে গুলির ঘটনা অন্যতম। বর্তমানে তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের নির্জন প্রকোষ্ঠে কড়া পাহারায় বন্দী রাখা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার একটি অ্যারোস্পেস কারখানায় অতিরিক্ত উত্তপ্ত রাসায়নিক ট্যাঙ্ক ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। রেড অ্যালার্ট জারি করে কয়েকটি শহরে উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে, বন্ধ হয়েছে স্কুলও। পরিস্থিতি কতটা বিপজ্জনক জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি অ্যারোস্পেস কারখানায় রাসায়নিক ট্যাঙ্কে তীব্র সংকটের কারণে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গার্ডেন গ্রোভের জিকের এন অ্যারোস্পেস প্ল্যান্টে থাকা 7,000 গ্যালন ধারণ ক্ষমতার একটি মিথাইল মেথাক্রাইলেট ট্যাঙ্ক অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরণের মুখে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গার্ডেন গ্রোভ, অ্যানাহেইম সহ মোট 6টি শহরের 9 বর্গমাইল এলাকা জুড়ে জরুরি উচ্ছেদ আদেশ জারি করা হয়েছে। এতে প্রায় 40,000 বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং বন্ধ ঘোষণা করা হয়েছে 15টি স্কুল। দমকল বাহিনী জানিয়েছে, প্লাস্টিক ও রেজিন তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিক উপাদানটি মানবদেহের ফুসফুস ও শ্বাসনালীর জন্য অত্যন্ত বিষাক্ত। ট্যাঙ্কের ভেতরের তাপমাত্রা বেড়ে থার্মাল রান অ্যাওয়ে বা অনিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ায় এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আরও বড় জটিলতা তৈরি হয়েছে ট্যাঙ্কের প্রধান ভালভটি ক্ষতিগ্রস্ত হওয়ায়, ফলে ভেতরের তরল নিরাপদে বের করে আনা সম্ভব হচ্ছে না। দমকল কর্মীরা দূর নিয়ন্ত্রিত হোস পাইপ দিয়ে অবিরাম পানি ছিটিয়ে ট্যাঙ্কের তাপমাত্রা 61 ডিগ্রিতে নামিয়ে এনেছেন। কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি এখন দুটি সম্ভাব্য পরিণতির দিকে যাচ্ছে। হয় ট্যাঙ্কটি ফেটে তরল মাটিতে ছড়িয়ে পড়বে, না হয় এটি বিস্ফোরিত হবে। কেমিক্যাল ছড়িয়ে পড়া ঠেকাতে ইতিমধ্যেই চারপাশে বালুর বস্তার সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে। বিখ্যাত ডিজনিল্যান্ডের মাত্র কয়েক মাইল দূরের এই ঘনবসতিপূর্ণ এলাকায় বিষাক্ত বিপর্যয় এড়াতে উদ্ধার কর্মীরা দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরগঞ্জের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। তিনি করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে জাহাঙ্গীরও ছিলেন। শুক্রবার বিকেলে রাশিয়ায় অবস্থানরত এক বন্ধু ভিডিও বার্তার মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। করিমগঞ্জ থানার ওসি এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। একই ঘটনায় আরও 2 বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত অন্য 2 জন হলেন মাদারীপুরের মোহাম্মদ সুরুজ কাজী এবং কুমিল্লার মোহাম্মদ ইউসুফ খান। পরিবারের অভিযোগ, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একটি এজেন্সির মাধ্যমে তাদের রাশিয়ায় পাঠানো হয়। পরে তাদের রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসীর সংখ্যা কমছে, একই সঙ্গে বাড়ছে বহিষ্কার ও প্রত্যাবাসন আদেশ। সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, আশ্রয়নীতিতে পরিবর্তন এবং অবৈধ প্রবেশ ঠেকাতে নতুন পদক্ষেপ। ইউরোপের অভিবাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। ইউরোপীয় ইউনিয়নে কমছে নতুন অভিবাসীর সংখ্যা আর বাড়ছে প্রত্যাবাসন ও বহিষ্কার কার্যক্রম। সর্বশেষ পরিসংখ্যান বলছে, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার প্রতিশ্রুতির বাস্তব প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে। নতুন তথ্য অনুযায়ী 2022 সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়নে নতুন অভিবাসীর প্রবেশ ধারাবাহিকভাবে কমেছে। 2022 সালে যেখানে প্রায় 54 লাখ মানুষ ইইউতে প্রবেশ করেছিলেন, 2024 সালে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় 45 লাখে। একই সময়ে আশ্রয় বা সুরক্ষা পাওয়া মানুষের সংখ্যাও কমে দাঁড়িয়েছে 3,61,000-এ, যা 2019 সালের পর সর্বনিম্ন। অন্যদিকে বহিষ্কার ও প্রত্যাবাসন আদেশ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বছর প্রায় 5 লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। বাস্তবে প্রায় 1,55,000 মানুষকে প্রত্যাবাসন করা হয়েছে। দেশভিত্তিক তথ্য বলছে, সবচেয়ে বেশি বহিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে জার্মানি, এরপর রয়েছে ফ্রান্স ও সুইডেন, আর প্রত্যাবাসন আদেশ জারিতে শীর্ষে রয়েছে ফ্রান্স।
ইইউ কর্মকর্তারা বলছেন, নতুন অভিবাসন সংস্কারের অংশ হিসেবে সীমান্ত সুরক্ষা আরও আধুনিক করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নতুন এন্ট্রি এক্সিট সিস্টেম এবং অবৈধ অভিবাসন ও মানব পাচার ঠেকাতে তৃতীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো। বিশ্লেষকদের মতে এসব পরিবর্তন ইউরোপের অভিবাসন নীতিতে দীর্ঘমেয়াদী কড়াকড়ির ইঙ্গিত দিচ্ছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ব্যাগেজ সিস্টেমের বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় 20,000 যাত্রীর লাগেজ গন্তব্যে পৌঁছায়নি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, হারানো ব্যাগ এবং অতিরিক্ত খরচে ক্ষুব্ধ যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিস্তারিত আরও জানুন সামিরা বাঁধনের রিপোর্টে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটির কারণে বড় ধরনের লাগেজ বিপর্যয়ের মুখে পড়েছেন হাজারো যাত্রী। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, বিমানবন্দরের ব্যাগেজ সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় প্রায় 20,000 লাগেজ নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। গত শুক্রবার হিথ্রো টার্মিনাল 5-এ এই ঘটনা ঘটে। এটি ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান পরিচালনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। প্রযুক্তিগত বিভ্রাটের কারণে কয়েক ঘন্টা ধরে লাগেজ প্রক্রিয়াকরণ বন্ধ থাকায় টার্মিনাল জুড়ে তৈরি হয় দীর্ঘ লাইন এবং জমে যায় অসংখ্য সুটকেস। ব্রিটিশ এয়ারওয়েজ বলছে, ব্যাগেজ সিস্টেম এখন স্বাভাবিক হলেও কিছু যাত্রী এখনও তাদের লাগেজ ফেরত পাননি। বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকৌশলীদের সঙ্গে কাজ করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক যাত্রী। কেউ কেউ অভিযোগ করেছেন, লাগেজ ছাড়াই গন্তব্যে পৌঁছে প্রয়োজনীয় পোশাক ও সামগ্রী কিনতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। আবার অনেকের দাবি, পুরো ভ্রমণ পরিকল্পনাই নষ্ট হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে হিথ্রো বিমানবন্দরে এটি 5ম ব্যাগেজ সিস্টেম বিভ্রাট। এর আগেও ফেব্রুয়ারি এবং ইস্টারের সময় হাজারো লাগেজ আটকে পড়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক ভ্রমণে এমন পুনরাবৃত্ত সমস্যা যাত্রীদের আস্থায় প্রভাব ফেলতে পারে। ঘটনাটি বিমানবন্দরের পরিচালন ব্যবস্থা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।